হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। একটা চাকরির খুব দরকার। শুনলাম এমআরআই কোম্পানিতে নাকি ইন্টারভিউ চলছে। আজই শেষ তারিখ, তাই দেরি না করে সকাল 8টায় চলে গেলাম ইন্টারভিউ দিতে। ওয়েটিং রুমে অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক পড়ল। মিস ফারিয়া প্রভাকে? জি আমি। আপনাকে স্যার ডাকে, চলুন আমার সাথে। জি চলুন। কেবিনে গিয়ে দেখি ম্যানেজার একটা স্টাফের সাথে কথা বলছে অন্য পাশে ফিরে। আমি গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস। বলেই দরজার দিকে তাকালাম। চিরচেনা মুখটা দেখে আমি থমকে গেলাম। এ তো অন্য কেউ নয়, এ ফারহান, আমার প্রাক্তন, যাকে আমি এখনো ভালোবাসি। কিন্তু আর কিছু ভাবার আগেই ফারহান বলে উঠল, প্লিজ বসুন মিস ফারিয়া। স্যার, জবটা আমার খুব দরকার। সিবি সহ সব কাগজ জমা দেন, আপনাকে পরে জানানো হবে। আমি কিছু বলতে যাব, তখনই দেখি একটা মেয়ে ফারহানের কেবিনে এসেই হাই ফারহান, হাউ আর ইউ বলে হাক করল। ওয়েল নিশু, ইউ লুক সো পার্টি। থ্যাঙ্কস ফারহান, ইউ লুক অলসো হ্যান্ডসাম। ওদের এসব লুতুপুতু আমার মোটেও ভালো লাগলো না। হয়তো ওর প্রেমিকা বা বউ, তাই বলে এমন করতে হবে? হাহ, ঢং। নিশু আমার দিকে তাকিয়ে, এটা কে ফারহান? জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন? ওহ, এখনো শেষ হয়নি? শেষ? মিস ফারিয়া, আপনি এখনো বসে আছেন কেন? কিছু বলবেন? না, আসলে কিছু না বলেই উঠেই আবার পেছনে ফিরে, ফারহান একটা কথা বলবো। এটা কি তোমার প্রেমিকা নাকি বউ? এই মেয়ে, তুমি তোমার ফারহানের নাম ধরে ডাকছো কেন? আর ফারহান, ও তোমার নাম জানে কি করে? আজই তো আসলো ইন্টারভিউ দিতে, তুমি ওকে চেনো? না নিশু, আমি ওকে কিভাবে চিনবো? আজই দেখলাম। সরি বলে বেরিয়ে গেলাম কেবিন থেকে। নিশু যাও, এই ফাইলগুলো ঠিক আছে কিনা দেখো গিয়ে। ইয়া সরি। কফিল, কফিল এদিকে আসো। জি স্যার, বলুন। একটু আগে যে মেয়েটা আসলো তার সম্পূর্ণ ডিটেলস আমার চাই, আর তার জবটা কনফার্ম করে দাও। লেটস গো। ইয়েস স্যার। 2 ঘন্টা পর। স্যার আসবো? কাম। স্যার, মেয়েটির নাম ফারিয়া প্রভা, বিয়ে হয়নি, একটি হোস্টেলে থাকে, পড়ালেখা করে। আর এনক, থ্যাঙ্কস, যেতে পারো। জি স্যার। মিস ফারিয়া, তোমাকে খুব বেশি ভালোবাসতাম। কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? আমার কি টাকা কম ছিল নাকি আমার ভালোবাসা কমতি ছিল? এখন তুমি নিজে আমার কাছে আবার ফিরে আসবে মিস ফারিয়া। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অন্যদিকে ফারহানের কথা শুনে খুব কষ্ট হলো। সে আমাকে চিনে না, ঘৃণায় হয়তো আমার চেহারাও ভুলে গেছে। আমি তাকে বেঈমানের পরিচয় দিয়েছি, কিন্তু আমার যে কিছুই করার ছিল না। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যায় অচেনা নাম্বার থেকে কল আসলো। 2-3 বার বাজার পর রিসিভ করলাম। তখনই অন্যদিকে ফারহানের কথা শুনে খুব কষ্ট হলো। সে আমাকে চিনে না, ঘৃণায় হয়তো আমার চেহারাটাও ভুলে গেছে। আমি যে তাকে বেঈমানির পরিচয় দিয়েছি, কিন্তু কিন্তু আমার যে কিছুই করার ছিল না। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যায় ফোনের রিং বেজেই যাচ্ছে। একটু পর রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি কি মিস ফারিয়া প্রভা বলছেন? জি। কংগ্রাচুলেশন, এমআরআই কোম্পানিতে আপনার জব কনফার্ম। ফারহান স্যারের পিএ আপনি। থ্যাংক ইউ। কবে থেকে জয়েন করতে হবে? কাল থেকেই জয়েন করতে হবে। আপনি কাল সকাল 8টায় অফিসে উপস্থিত থাকবেন। বাই। জি ঠিক আছে। জবটা পেয়ে খুবই আনন্দ লাগছে, কিন্তু ফারহানকে প্রতিদিন দেখলে তো তার মায়ায় পড়ে যাব। জবটা ছেড়ে দেওয়াও পসিবল না। আচ্ছা, ফারহান কি তার বউকে খুব ভালোবাসে? আমাকে কি সত্যি ভুলে গেছে, নাকি নতুন করে আর আমাদের মাঝে কোনো সম্পর্ক তৈরি করতে চায় না? সত্যিটা বলে যদি ওর কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবে তো? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকাল 7:30-এ। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে একটা শাড়ি পরে বের হলাম। রাস্তায় জ্যাম পড়ায় 10 মিনিট লেট হয়ে গেছে। উফ, আজকে প্রথম দিনই মনে হয় জবটা চলে যাবে। ভাবতে ভাবতে অফিসে চলে এলাম। অফিসে ঢোকার সাথে সাথে একটা লোক এসে বলে, হাই, আমি কফিল, তুমি ফারিয়া রাইট?
হুম এত লেট করে আসছো কেন? আসো, স্যার তোমাকে ডাকে ভিতরে। হুম, চলুন বলে কফিলের সাথে পিছে যেতে লাগলাম। খুব ভয় করছে যদি জবটা চলে যায়। কেবিনে গিয়ে কফিল বলল, আসবো স্যার। এস কাম। স্যার, মিস ফারিয়া আসছেন। প্রথম দিনে 10 মিনিট লেট, বাকি দিনগুলো তো পড়েই আছে। এভাবে চললে জব করা যাবে না মিস ফারিয়া। কফিল, তুমি যাও এখন। জি স্যার। মিস ফারিয়া, বসুন আপনি। জি স্যার, থ্যাঙ্কস। নিশু কিছু না বলে ফারহানের কেবিনে ঢুকে বলল, গুড মর্নিং ফারহান। মর্নিং নিশু। ফারহান, ওর কি জব কনফার্ম হয়ে গিয়েছে? নিশু, ও আজ থেকে আমার পিএ। হোয়াট ফারহান, তাহলে আমি কি? আমার পোস্ট আমি ছেড়ে দিব না, তুমি ওকে অন্য জায়গায় পোস্ট করো। বসকে আমি না তুমি? আমি যা বলছি শুনছো না কেন? নাও গো। নিশু রেগে চলে গেল কেবিন থেকে। মিস ফারিয়া, ফাইলগুলো কমপ্লিট করে দিয়েন। জি স্যার বলেই ফাইল নিয়ে উঠে কেবিন থেকে বের হব, তখনই আপনাকে আমি কোথাও যেতে বলছি না, আমার সামনে বসে সব ফাইল চেক করুন। কিন্তু স্যার। কোনো কিন্তু না, এখানে বসে কাজ করুন, ওকে? আজ 1 বছর পর তোমায় এত কাছে পেলাম, দূরে দূরে থাকতে দেই কি করে মাই জান। মনে মনে আমি ফাইলগুলো দেখছিলাম, তখনই দেখি তেলাপোকাটা মনের সুখে ফোন টিপছে আর মুচকি মুচকি হাসছে। মাঝে মাঝে আমার দিকে তাকিয়েও দেখছে। মনে হয় মোবাইলে কোনো মাইয়ার লগে ইটিস পিটিস করে। শালা বান্দর, তুমি আমার কথা হয়তো ভুলেই গেছো, কিন্তু আমি যে অসম্পূর্ণতায় ভুগছি, তোমার কাছে থাকাটা পসিবল ছিল না আমার। এইসব ভাবছি আর তার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে আছি। তখনই ফারহান বলে উঠল, আমি এতটাও সুন্দর না যে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে। সুন্দর হলে কেউ আমাকে ছেড়ে চলে যেত না। ফারহান বিশ্বাস করো, বেঈমানকে বিশ্বাস করা যায় না, যারা টাকাকে ভালোবেসে অন্যের অনুভূতির কোনো মূল্য দেয় না। সত্যি বলতে আমি আর কিছুই বললাম না। আমার জন্য কফি নিয়ে আসুন। আমি কেন কফি আনতে যাব? কারণ আপনি আমার পিএ, আমি যা বলবো তা শুনতে হবে। লেটস গো। ওকে বলে বিরক্তি নিয়ে কেবিন থেকে বের হতেই একটা লোকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। সাথে সাথে লোকটাকে, ইতর বিলায় গাধা, প্লাস্টিকের চোখ দেখেন না, উগান্ডা থেকে আমদানি হয়েছে মনে হয়, বলেই উঠতে যাব, তখনই লোকটা হাত বাড়িয়ে দিল। আমি তার হাত ধরে উঠব, তখনই ফারহান এসে আমাকে আবার হাত ধরে উঠিয়ে দিল আর বলল, আমি ডাকা ছাড়া আমার কেবিনে আসবেন না, ওকে? আর লোকটা আমার দিকে কেমন লোলুপ চোখে তাকিয়ে বলে উঠল, হাউ সুইট। ও সুইট না মীরা শেখ, ওর নাম ফারিয়া প্রভা, আমার পিএ। বাট ওকে তো আগে দেখিনি। আমার নিউ পিএ, চলুন ভেতরে। আর মিস ফারিয়া, আপনাকে কাজ দিয়েছি, এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে বলিনি, নিজের কাজ করুন। লেটস গো। ওকে স্যার বলেই লোকটার দিকে এগিয়ে যাই। সেটা দেখে ফারহান রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ফারহানকে রাগানোর জন্য লোকটার কাছে গিয়ে বললাম, হাই, আমি ফারিয়া প্রভা, হাত বাড়িয়ে দিয়ে। ভালো, আমি মিরাজ শেখ। ধাক্কা দেওয়ার জন্য আই এম সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে বলেই চলে গেলাম কফি বানাতে। সেখানে গিয়ে মিরাজ ব্যাটাকে বিড়বিড় করে গালি দিচ্ছিলাম। শালা উগান্ডা, চোখে দেখে না মেয়েদের গায়ের উপর পড়ে, লুচু কোথাকার। আসছে আবার সরি বলতে। আই অ্যাম তলি, আমি দেখতে পাইনি। হ্যাঁ, কাল বাঁকা করে বললাম। তখনই পিছন থেকে কে যেন বলে উঠল, বাহ, একদিনে তো ভালোই হাত করে নিয়েছ ফারহানকে। কথাটা শুনে পিছনে ফিরে দেখি নিশু পেতনিটা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার রাগ উঠে গেল। ও আপনি কি করছেন এখানে? তা কি তোমাকে বলতে হবে নাকি? বলতে হবে। এই মেয়ে, একদিন হলো অফিসে জয়েন করছো, তোমাকে কেন আমি কৈফত দিতে যাব? তুমি জানো আমি কে? আমি ফারহানের পিএ। কি বললেন? পিএ? সেটা তো ছিলেন, আজ থেকে আমি ফারহানের পিএ। আর অফিস টাইমে কাজ ফেলে এদিক সেদিক ঘোরাফেরা করছেন কেন? হ্যাঁ, যান নিজের কাজ করুন। তোমার চাকরি তো কেড়ে নিবই, আমি আর তোমাকেও দেখে নিব। আমার কাছে এসে মুখের উপর আঙুল তুলে, আঙুল নামিয়ে কথা বলুন মিস নিশু ওরফে ময়দা পেতনি। এই মেয়ে, কি বললে তুমি? তোমাকে তো আমি বলেই মুখ বাঁকা করে চলে গেল। আর আমি ওর হিংসা দেখে মিটি মিটি হাসতে লাগলাম। 1 ঘন্টা পর ফারহানের কেবিনের দিকে যেতেই দেখি মিরাজ শেখ ফোনে কথা বলতে বলতে কেবিন থেকে বের হচ্ছে।
আমি কিছু না বলেই চলে যেতে নিলে আমার হাত ধরে টান দেয় আর আমি সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলে উঠলাম, এটা কোন ধরনের অসভ্যতামি? কুল বেবি, এত রেগে যাওয়ার কি আছে? তোমার মতো এত সফট মেয়েকে যে কেউ ছুতে চাইবে, আর তোমার কোমর অনেক শ্রী। বলে আমার কোমরে হাত দিয়ে দিল আর আমি সাথে সাথে একটা থাপ্পড় মারলাম। হোয়াট দ্য হেল, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? বলে আমাকে থাপ্পড় মারতে আসলে কে যেন হাতটা ধরে ফেলে। তাকিয়ে দেখি ফারহান। কি হয়েছে মিস্টার মিরাজ শেখ, ওর গায়ে হাত তুলছেন কেন? তুমি জানো ফারহান ওই 2 টাকার মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে? ওর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? কি হয়েছে মিস ফারিয়া, ওনাকে থাপ্পড় মারছেন কেন? স্যার, উনি আমার শরীরে। আর কিছু বলার আগে নিশু পেতনিটা এসে বলে, আরে ফারহান, এসব 2 টাকার মেয়ে আর কি পারে? মিরাজ শেখ যাচ্ছিলেন, মিস ফারিয়া এসেই ওনার সাথে নিজের ইচ্ছায় ধাক্কা দিয়ে নিচে পড়ে যায় আর উঠিয়ে দিলে ওনাকে থাপ্পড় মারে। জানো না, এইসব মেয়ে কোনো টাকাওয়ালা ছেলে দেখলেই তো নিজের ইচ্ছায় গায়ে পড়ে। ছোট লোক কথাকার। বলে মুখ বাঁকা করে ফেলে। ফারহান নিশুর কথা শোনার পরপরই আমাকে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে ভাবছি, মানুষ কিভাবে এতটা মিথ্যে বলতে পারে। ফারহানের তো আমার কথাটা একটাবার শোনার দরকার ছিল। চোখের পানি চিকচিক করছে। তা দেখে নিশু বলে, এইসব নেকা কান্না করো না তো, তোমাদের মতো মেয়েদের চেনা আছে ঢং। মিরাজ শেখ, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। বলে ফারহান আর মিরাজ শেখ চলে গেল। আমি বোকার মতো তখনও দাঁড়িয়ে আছি। কি থেকে কি হয়ে গেল? অফিসের সব স্টাফ আমার দিকে তাকিয়ে আছে আর নিশু আমার কাছে এসে বলে, তোমাকে বলেছিলাম না তোমার চাকরি আমি কেড়ে নিব, সবে তো শুরু। ফারহানকে হাত করা এতটাই সহজ না মিস ফারিয়া। বলে শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, এখানে কি সিনেমা চলছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? যাও নিজের কাজে যাও। সবাই চলে গেল, সাথে নিশুও। আমি দৌড়ে আমার ওয়াশরুমে গিয়ে কান্না করতে লাগলাম। কেন আমার কথাটা একবার শুনলো না ফারহান? একবার তো আমাকে জিজ্ঞেস করে জানতে পারতে। এইসব ভাবছি আর কান্না করছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবিনে যেতে একটা মেয়ে বলে উঠল, হাই, আমি তিশা। হ্যালো, আমি ফারিয়া। তুমি স্যারের নতুন বিয়ে, তাই না? হুম। তুমি মন খারাপ করো না। ওই নিশু ভূতনির কথা শুনি আমি জানি নিশু মিথ্যা বলেছে। আর মিরাজ শেখ লোকটা খুবই বাজে, মেয়েদের শরীরে হাত দেয় শুধু। আর নিশু তোমাকে অপমান করার জন্য এসব মিথ্যা কথা বলেছে, আমি সব দেখছি। আমার কোনো দোষ ছিল না, সত্যি। বলেই আবার কান্না করে দিলাম। আরে আরে, কান্না করছো কেন? ওই নিশুটা এমনি মানুষকে অপমান করে শুধু। আর তুমি এখন ছাড়ে পিয়ে না, এখন নিশু হিংসায় জলে পুড়ে মরবে, শুধু তোমার উপর প্রতিশোধ নিতে চাইবে। সাবধানে থেকো তুমি। আর শোনো, আজ থেকে চাইলে তুমি আমার সাথে সব শেয়ার করতে পারো, বন্ধু ভেবে। বলেই আমার চোখের পানি মুছে দিল। ওকে, আমি নিশুর এই অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বো। এখন চলো যাওয়া যাক। নিশু আবার এখানে একসাথে দেখলে ঘনঘর তাকিয়ে দেবে। আর একদম কান্না করবে না, তুমি খুব মিষ্টি দেখতে, কান্না করলে ভূতের মতো লাগে। বলেই হেসে দিল। আমিও হেসে দিলাম। আমি আর তিশা দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। সন্ধ্যায় অফিস ছুটি হবার পর দুজনে একসাথে বের হলাম। আমি হোস্টেলে চলে গেলাম আর তিশা ওর বাসায় চলে গেল। সকালে ঘুম ভাঙল ফোনের রিং শুনে। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখি তিশা কল দিয়েছে। কল রিসিভ করে হ্যালো বললাম। মহারানী কি এখনো ঘুমাচ্ছেন? কয়টা বাজে? মহারানী, আপনি টাইম দেখেন তো কয়টা বাজে। আরে তিশু, এখন তো মাত্র 7:10 বাজে। আপনি 10 মিনিটে রেডি হয়ে নিচে আসুন, আমি নিচে আছি। নিচে আছো মানে? কোথায় নিচে? তোমার রুমের নিচে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে নাস্তা করে অফিসে যাব। ওকে, আমি আসছি। আমি ফ্রেশ হয়ে গোলাপি রঙের একটা শাড়ি পরে বের হলাম। নিচে গিয়ে দেখি তিশা ফোনে কাকে যেন বলছে। দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, প্লিজ আর কখনো কল দেবে না। আমাকে দেখে ভ্যাবাচাকা খেয়ে কলটা কেটে দিল আর বলল,
আরে তুমি চলে এসেছো। কার সাথে কথা বলা হচ্ছে শুনি? আরে তেমন কিছু বলবো না তোমাকে, বাই দ্য ওয়ে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তোমাকেও কি কম সুন্দর লাগছে নাকি তিসুরানি? চলো যাওয়া যাক। দুজনে অফিসে গিয়ে নাস্তা করলাম একসাথে। অনেকক্ষণ পর ফারহান আসলো অফিসে। সবাই দাঁড়িয়ে শুভ সকাল জানালো। আমি তো দেখেই ফিদা। খোঁচা খোঁচা দাড়ি, ব্ল্যাক কালার সানগ্লাস, ব্ল্যাক শার্ট, উফ, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো। কিন্তু আমি ক্রাশ খেলেও লাভ নেই। অনেকক্ষণ পর ফারহান আমাকে তার কেবিনে ডাকলো। আমি গিয়ে, মে আই কাম স্যার? ইয়েস মিস ফারিয়া, কাম। আমাকে ডাকছিলেন? জি মিস ফারিয়া, একটা প্রজেক্টের জন্য কিছু ফাইল রেডি করে দিতে হবে খুব তাড়াতাড়ি, আজকের মধ্যেই। আমার সামনে কিছু ফাইল রেখে। কিন্তু স্যার আমি একা আজকের মধ্যে কিভাবে রেডি করব? আমিও হেল্প করব, একসাথে বসেই ফাইলগুলো রেডি করতে হবে, না হলে ডিলটা আমাদের হাতছাড়া হয়ে যাবে আর মিরাজ শেখের হাতে চলে যাবে আর অনেক টাকা লস হয়ে যাবে। তাহলে স্যার আমি নিজেই রেডি করে দিব, আপনি বিশ্বাস করতে পারেন। বিশ্বাস? তা আবার আপনাকে মিস ফারিয়া, বেঈমানকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না। আমি কিসের আস্থা রেখে আপনাকে বিশ্বাস করব? বলা তো যায় না এখানে আমার ডিলটা নষ্ট করে মিরাজ শেখের সাথে আলাপ জমাবেন। বাই দা ওয়ে, এখন আসতে পারেন, পরে ডেকে নেব আপনাকে। আমি ফাইলগুলো নিয়ে ফারহানের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে গেলাম। আর তখনই নিশু আসলো আমার কেবিনে। আচ্ছা, তো তোমার সাথে ফারহানের কি আগে কোনো সম্পর্ক ছিল? তোমরা কি দুজনকে আগে থেকেই চেনো? আমাকে বলা ছাড়া আমার কেবিনে কি করছেন? হ্যাঁ, আর আমাদের মাঝে কি আছে না আছে সেটা আপনার না জানলেও চলবে, ওকে? স্যার তো তোমাকে একটু বিশ্বাসও করে না। তাছাড়া তোমার মতো মেয়ের কাজ না এই ফাইলগুলো রেডি করা। তার চেয়ে বরং পিয়ের জায়গাটা ছেড়ে দাও, আমি সব করে দিচ্ছি। স্যার আমাকে কাজটা দিয়েছে, আমি নিজেই করতে পারবো। তোমার কোনো দরকার নেই শাকচুন্নি। কি তুমি আমাকে সাতচুন্নি বললা? খ্যাত। আপনি যেতে পারেন প্লিজ, না হয় স্যারকে ডাকতে বাধ্য হব আমি। তোমাকে আমি সফল হতে দিব না, তোমাকে সবার সামনে অপমান করব এই ফাইলের জন্য। ফারিয়া, তুমি চিন্তাও করতে পারবে না মনে মনে। বলেই আমার কেবিন থেকে বেরোতেই কলার খোসায় পা দিয়ে ঠাস করে পড়ে যায়। আহ! নিশু পড়ে যাওয়ায় অফিসের সব স্টাফ হেসে দিল। আর বেচারি নিশু কান্না কণ্ঠে রেগে বলে, হোয়াট দ্য হেল, এখানে কলার খোসা কে ফেলেছে? তখনই তিশা বলে ওঠে, আরে নিশু, তুমি কলার খোসা কোথায় পেলে? তুমি এত টাইট জামা পরো আর হিল ঝুলো ভরে, তাই তো পড়ে গেলে। আমার দিকে তাকিয়ে চোখ টিপে বুঝতে বাকি রইল না যে এটা তিশার কারসাজি। আমিও তিশার সাথে মিলে বলতে লাগলাম, আরে হ্যাঁ নিশু, তুমি কি এই বয়সে চোখে কম দেখো নাকি? এখানে কত পরিষ্কার কলার খোসা, কোথায় পেলে তুমি? কাল থেকে এসব পরে এসো না, হ্যাঁ? তখনই ফারহান এসে বলে, কি হচ্ছে এখানে? সবাই দাঁড়িয়ে আছো কেন? আর নিশু, তুমি এখানে বসে আছো কেন? যাও কাজ করো। নিশু বলে উঠল, ফারহান, আমাকে ওঠাও না, আমি পড়ে পায়ে ব্যথা পেয়েছি, তাই উঠতে পারছি না। ফারহান হাত দিয়ে উঠাতে যাবে, তখনই তিশা এসে বলে, স্যার আমি তুলে দিচ্ছি। বলে এক টানে নিশুকে উঠিয়ে দিল। এই মেয়ে, তোমাকে উঠাতে বলছি নাকি? আরে আমার থাকতে স্যার কেন কষ্ট করবে, আর তুমি তো দেখি ঠিকই আছো। বলার সাথে সাথে নিশু পায়ে হাত দিয়ে, উহ, কি ব্যথা পায়ে। বলেই পা ধরে ন্যাকা কান্না করতে লাগলো আর বলল, ফারহান, আমাকে কোলে করে একটু কেবিনে দিয়ে আসবে প্লিজ? ইয়া শিওর। বলে কোলে উঠাতে নিলেই আমি বললাম, স্যার আমি আর তিশা মিলে নিয়ে যাচ্ছি আপাকে, কষ্ট করতে হবে না আপনার। বলে তিশা আর আমি নিশুকে নিয়ে কেবিনে যেতে নিলেই নিশু আমাদেরকে ছেড়ে একাই হাঁটতে লাগলো। আমি আর তিশা হেসে দিলাম। আর ফারহান বোকার মতো তাকিয়ে আছে নিশুর যাওয়ার দিকে। বুঝলি নিশু, কিছু মানুষ আছে শুধু মেয়ের ছোঁয়ার চেষ্টা করে, সুযোগ পেলেই মেয়েদের কোলে নেওয়ার চেষ্টায় থাকে। আরে আজব, কেউ বলল আর তাকে কোলে নিতে হবে? হাহ! বলেই চলে যেতে নিলে ফারহান আমার হাত ধরে ফেলে আর বলে, কি বলে তুমি? আমি মেয়েদের ছোঁয়ার চেষ্টা করি আর কোলে নেই, তাই না? আরে স্যার, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে কিছু বলেছি নাকি? দাঁড়াও দেখাচ্ছি। বলেই ফারহান আমাকে কোলে নিয়ে নিল। আর আমি হাত পা ছোড়াছুড়ি করে বলতে লাগলাম, স্যার সবাই দেখছে, কি করছেন? প্লিজ নামান আমাকে, আমি পড়ে যাব।
আমি তোমার মতো বিশ্বাসঘাতক নই যে আমাকে বিশ্বাস করতে পারবে না, পড়বে না। এভাবেই থাকো, না হলে ফেলে দেবো। তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আমি অন্য মেয়েদের ছোঁয়ার চেষ্টা করি? স্যার আর বলবো না, আমাকে নামিয়ে দিন, আমি পড়ে যাব। আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি তোমার মতো বিশ্বাসঘাতক না। আমাকে নিয়ে কেবিনে ঢুকলো। আমি বিশ্বাসঘাতক? আপনি আপনার নিশুকেই কোলে নিন। হ্যাঁ। আমি কেন নিশুকে কোলে নিব? ওমা, নিশুকে আপনি দু চোখে হারান। আমার তো মনে হয় ভালোবাসেন, তো তাকেই কোলে নেবেন, তাই না? আমি আমার ভালোবাসাকে কোলে নিয়েছি। আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি। আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। তোমার জন্য আমি কি করিনি, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম আর তুমি চলে গিয়েছিলে। একটা বছর আমি কেমন আছি, ভালো আছি কিনা সেটা জানার জন্য আমার খোঁজ খবর নেওনি। তোমাকে ছাড়া একটা দিন আমার কেমন কেটেছিল সেটা শুধু আমি জানি। আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কেন এমন করলে ফারি? কান্না কণ্ঠে বলে উঠল আর আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি তোমার ভালোবাসা ছিলাম, কিন্তু এখন আমি তোমার প্রাক্তন। এই মেয়ে, তুমি প্রাক্তন নও, তুমি আমার ভালোবাসা। কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। আর প্রাক্তন তো তাকেই বলে যাকে ভালোবেসে ভুলে থাকা যায়। আমি তো তোমাকে ভুলিনি, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। কেন ছেড়ে গিয়েছিলে, কেন? আমার চুলের মুঠি ধরে। ফারহান, আমি চাইনি আমার অসম্পূর্ণতা নিয়ে তোমার জীবনে আসতে, আর আমার কিছুই করার ছিল না। আর কিছু বলার আগেই ফারহান আমার ঠোঁট তার ঠোঁট জোড়ায় দখল করে নিল আর 2 মিনিট পর ছেড়ে দিল। আর আমার হাত ধরে টেনে আমাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল আর আমাকে টেনে নিয়ে গাড়িতে তুলল। আমি ভয়ে বললাম, স্যার স্যার গাড়িতে কেন তুললেন আমাকে? ফারহান কিছু না বলে আমাকে সিট বেল্ট বেঁধে দিল। কিচ্ছু বলছে না সে, চোখ দুটো লাল হয়ে আছে। গম্ভীর ভাব নিয়ে গাড়ি চালাতে লাগলো। আমি অসহায় হয়ে জিজ্ঞেস করলাম, স্যার স্যার কোথায় যাচ্ছি আমরা, বলবেন প্লিজ? একটা কথাও বলবে না তুমি, না হলে খুব খারাপ হয়ে যাবে। স্যার কালকের জন্য যে ফাইলগুলো রেডি করতে বলেছেন, ওইগুলোর কি হবে স্যার? ফারহান কিছু না বলে কাকে যেন কল দিল আর বলল, হ্যালো কফিল, মিস ফারিয়ার কেবিনে কিছু ফাইল আছে। আজকের মধ্যে ফাইলগুলো রেডি হওয়ার চাই, যাতে কোনো ভুল না হয়। আর আমি আজকে অফিস যাব না, সব যেন ঠিক থাকে। ওকে নাও, বাই। ফারহান কল কেটে নিশ্চুপভাবে গাড়ি চালাতে লাগলো। স্যার আমরা কোথায় যাচ্ছি? আর আজকে অফিসে যাবেন না কেন স্যার? প্লিজ, আমি হোস্টেলে যাব, প্লিজ স্যার। আর একটা কথা বলে তোমাকে এখনই চলতি গাড়ি থেকে ফেলে দেবো। জাস্ট শাট আপ। আমি ভয়ে আর কোনো কথা বললাম না। কিছু দূর যাওয়ার পর একটা বাসার সামনে গাড়ি থামালো ফারহান আর আমাকে টেনে গাড়ি থেকে নামালো। গাড়ি থেকে নেমে দেখি বড় বড় করে লেখা কাজী অফিস। এটা দেখে আমার কলিজা শুকিয়ে গেল আর চোখ বড় বড় করে ফারহানের দিকে তাকালাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে কোথায় নিয়ে এসেছি। স্যার স্যার আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ও গুড, মিস ফারিয়া, আপনি জানেন না কাজী অফিসে মানুষ কেন আসে? স্যার প্লিজ এমনটা করবেন না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মিস ফারিয়া, তোমার জন্য একটা বছর আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো এখন তুমি পার পেয়ে যাবে? তোমার জীবন নরক করে দেবো আমি। স্যার আমি আর কখনো আপনার সামনে আসবো না। আজকের পর থেকে আমি আর আসবো না। আজকের পর থেকে আমার ছায়াও দেখবেন না আপনি, প্লিজ এমন করবেন না। ফারহান কোনো উত্তর না দিয়ে আমাকে টেনে ভিতরে নিয়ে যায় আর জোর করে আমাকে বিয়ে করে নেয়। এটা সবটা আমার কাছে যেন স্বপ্ন। ঘুম ভাঙলেই যেন সব আগের মতো ঠিক হয়ে যাবে। গাড়ি নিজ গতিতে চলছে। আমি রোবটের মতো গাড়িতে বসে আছি আর ভাবছি 1 বছর আগের কথা। সেদিন ছিল আমার খালাতো ভাই তানভীরের বিয়ে। আমি কখনোই শাড়ি পরিনি। শখ করে সেদিনই প্রথম পরেছিলাম ইউটিউব দেখে দেখে। শাড়ি পরে বের হলাম, সবার সাথে আড্ডা দিলাম। এক এক করে সবাই হলুদ দিল ভাইয়াকে। আমি শাড়ি সামলাতে না পেরে উপরে যাচ্ছিলাম শাড়ি চেঞ্জ করতে। অন্ধকারে সিঁড়ি দিয়ে ওঠার সময় ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই কেউ ধরে ফেলে। আমি চোখ বন্ধ করে চোর বলে চিৎকার দিতে লোকটা আমার মুখ চেপে ধরে আর বলে, এই চুপ চুপ, প্লিজ চিৎকার করবেন না, আমি ফারহান, তানভীরের বন্ধু। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ওনার মুখের উপর ধরে, বলে মুখ থেকে হাত ছেড়ে দিল। ও গড, বাঁচলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? না, আসলে আমি ছাদে গিয়েছিলাম বাতাস খেতে। ছি, কি গন্ধ সিগারেটের, ইয়াক। আপনি ছাদে সিগারেট খেতে গিয়েছিলেন তাই না? না মানে জি। আমি এখন সবাইকে বলবো আপনি সিগারেট খান।
আরে আপনি তো অনেক কিউট, একটা পিক তুলি। বলেই আমার একটা ছবি তুলে নিল আর আমাকে দেখিয়ে বলল। অনেকটা কিউট না? আমি তাকিয়ে দেখি আমার পেট থেকে শাড়িটা একটুখানি সরে গিয়েছে। তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে নিলাম। এখন যদি তুমি সবাইকে বলো আমি সিগারেট খাই, তাহলে এই ছবি আমি সবাইকে দেখাবো। আমি কাউকে বলবো না আপনি সিগারেট খান। প্লিজ এটা ডিলিট করে দিন না। বুঝবো কিভাবে তুমি সত্যি বলছো? এখন থাক, পরে না হয় ডিলিট করে দিব। বলেই শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি মনে মনে গালি দিতে দিতে উপরে গিয়ে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর শার্ট পরে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। ফারিয়া, এই ফারিয়া ওঠ, কয়টা বাজে খেয়াল আছে? ওঠ। আম্মু আর একটু ঘুমাই না। এটা কি আমাদের বাসা নাকি যে এত লেট করে ঘুম থেকে উঠবি? সবাই রেডি হয়ে গেছে, তোর ভাইয়া রেডি হয়ে যাচ্ছে, তোকে রেডি হতে বলেছে, বউ আনতে যাবে, চল ওঠ। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম আর একটা লেহেঙ্গা পরে হালকা সেজে চুল ছেড়ে দিলাম। চুড়ি পরতে পরতে নিচে যাচ্ছি, এমন সময় খেলাম এক ধাক্কা আর চুড়িগুলো পড়ে গেল। রাগী চোখে তাকিয়ে দেখি ফারহান। ফারহানকে দেখে রাগ আরো বেশি উঠে গেল। আচ্ছা, সব সময় ধাক্কা আমার সাথে কেন খেতে হবে আপনার? হ্যাঁ বলুন তো, চোখে দেখেন না আপনি? চোখ কি হাতে নিয়ে হাঁটেন? হ্যাঁ যত সব। ফারহান আমার দিকে তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বললাম, ও হ্যালো, আপনাকেই বলছি, কানে শুনতে পান না নাকি? ফারহান কিছু না বলে চুড়িগুলো তুলে আমার হাতে পরিয়ে দিল আর বলল, সারা জীবন চুরি পরানোর দায়িত্ব নিবে আমাকে? কি বললেন আপনি? ইয়ে মানে আপনার নামটা তো জানা হলো না, নামটা যদি বলতেন। আমার নাম ফারিয়া প্রভা। বাহ, অনেক সুন্দর নাম, ঠিক তোমার মতো। সবাই গাড়িতে উঠলো এক এক করে। আমিও উঠে বসলাম আর কোথা থেকে ফারহান এসে আমার সাথে বসলো। আরে আরে, কি করছেন আপনি? কই কি করলাম আমি? আপনি আমার পাশে কেন বসলেন? হ্যাঁ আর কোথাও তো জায়গা নেই বসার, তাছাড়া আমার ভালো লেগেছে বসেছি, তোমার কি তাতে? নাকি আমার মতো স্মার্ট একটা ছেলের পাশে বসতে অস্বস্তি হচ্ছে? হ্যাঁ, অন্য পাশে ফিরে তাকিয়ে আছি আর ফারহান বসে বসে ফোন টিপছে। সবাই ওই বাসায় গিয়ে পরিচিত হলো, সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় চোখ গেল ফারহানের দিকে। দেখেই তাকিয়ে আছি, খুব মায়াবী লাগছে। ভাইয়ার সাথে কথা বলছে আর আমি তাকিয়ে আছি। তখনই কে যেন বলে, হাই, আমি নওশিন খান। হ্যালো, আমি ফারিয়া। আপনাকে কিন্তু দারুণ লাগছে। থ্যাঙ্কস। ওয়েলকাম, একটু সোজা হয়ে দাঁড়ান। কেন? আসলে টিপটা বাঁকা হয়ে গেছে আপনার। থ্যাঙ্কস। নওশিনের সাথে কথা বলছি হেসে হেসেই। এমন সময় দেখি ফারহান আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি তা দেখে আরো বেশি করে হেসে কথা বলতে লাগলাম নওশিনের সাথে। আচ্ছা, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ। আর কিছু বলার আগেই ফারহান বলে ওঠে, ব্রো, ও তো ফোন ইউজ করে না, তাই না বউ? ওইদিকে চলো বউ, তোমার সাথে কথা আছে। ফারহানের মুখে বউটাক শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। কি বলে ও? আরে কি বলছেন এসব? আমি কেন আপনার বউ? আর কিছু বলার আগে আমাকে টেনে নিয়ে গেল। একটা দেয়ালের সাথে হাত চেপে ধরে বলে, ওই ছেলের সাথে কিসের এত কথা তোমার? হাত ছাড়ুন। আমি আপনার বউ হতে যাব কেন? হ্যাঁ, আর কার সাথে কি বলবো এটা আমার ইচ্ছে, আপনার কি? আমার সব, তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, এটাই শেষ কথা। 1000 বার বলবো। আপনি কে? হ্যাঁ, বাধা দেওয়ার? হ্যাঁ। বললে আমার থেকে খারাপ কেউ হবে না, আর টিপ পরার দরকার নেই। বলেই টিপটা ফেলে দিল। নেক্সট টাইম টিপ পড়লে আমাকে জিজ্ঞেস করবে ঠিক হয়েছে কিনা, ওকে? বই গেছে আপনাকে জিজ্ঞেস করতে আমার? বলে চলে যেতে নিলে ফারহান আমার কোমর ধরে টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরে আর আমার মুখের উপর তার মুখটা নিয়ে আসে। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি। যেটা করতে চাইছি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু রেহাই পাবে না। বলেই চলে গেল আর আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। শালা গরু, ইঁদুর, টিকটিকি, আমি কি করব না করব তোকে জিজ্ঞেস করতে হবে? লুচু একটা। বলে গালি দিতে লাগলাম মনে মনে। ভাইয়ার বিয়ে সম্পূর্ণ হলো, বউ নিয়ে সবাই বাসায় চলে গেল। রাতে সবাই বসে আড্ডা দিচ্ছে, খেয়াল করলাম ফারহান নেই। ওকে না দেখতে পেয়ে কেমন জানি হচ্ছিল, এদিক ওদিক করছিলাম। পিছন থেকে এসে ফারহান বলে উঠল, কাউকে কি খুঁজছো তুমি? কাকে? কে কাকে খুঁজবো আমি? আমি কিন্তু জানি কাকে খুঁজছো, এখানে তো সবাই আছে, আমি ছিলাম না।
আমি ভুল না বললে সত্যি আমাকেই খুঁজছো? আপনাকে খুঁজতে আমার বইই গেছে। তোমার চোখ বলছে তুমি আমাকেই খুঁজছো মিস ফারিয়া। আমি কিছু না বলে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। কাজিনরা কিছু চিরকুট লিখলো। অনেক কিছু লেখা আছে যে চিরকুট নিবে তাতে যা লেখা তাই করে দেখাতে হবে। কাজিনরা এক এক করে শেষ করলো। কেউ গান গাইলো, কেউ পাগলের অভিনয় করলো। তানভীর ভাইয়া ভাবিকে নিয়ে ডান্স করলো। এবার ফারহানের পালা। সে একটা চিরকুট নিল, তাতে লেখা কাউকে প্রপোজ করতে হবে। ফারহান আমার হাত ধরে সবার সামনে নিয়ে গেল আর হাঁটু কেটে বসে বলল, তোমাকে প্রথম দেখে খুব ভালো লেগেছে। হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিগুলো, কিন্তু বিশ্বাস করো একটা কথাও মিথ্যা না। খুব বেশি ভালো লাগে তোমাকে। তুমি কারোর সাথে কথা বললে খুব খারাপ লাগে। তুমি কি আমাকে তোমার হাতে চুড়ি পরানোর দায়িত্ব দিবে? তোমার কপালের টিপটা ঠিক মাঝ বরাবর বসানোর সুযোগটা কি দিবে আমাকে? তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে চাই, দিবে আমাকে একটা সুযোগ? আই লাভ ইউ ফারিয়া। বলেই আমার হাতে তার হাত থেকে একটা আংটি খুলে পরিয়ে দিল। সবাই হাত তালি দিতে লাগলো আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি তখনও। ফারহান আমার মুখের সামনে এসে বলে, মিস ফারিয়া, দাঁড়িয়ে কি ঘুমিয়ে পড়লেন? সবাই হেসে দিল আর আমি লজ্জা পেয়ে চলে গেলাম। সেই থেকে আমাদের প্রেম শুরু। খুব ভালোবাসতাম ফারহানকে। ফারহানও পাগলের মতো ভালোবাসত। আমাদের ব্যাপারটা মোটামুটি অনেকেই জানতো। ফারহানের বোন দীপ্তিও জানতো আমাদের ব্যাপারে। সে ছিল একজন গাইনির ডক্টর। আমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছিল দুই ফ্যামিলিতে। এর মাঝে ইদানিং আমার পেটে খুব ব্যথা হতো। প্রথম প্রথম পাত্তা না দিলেও দিন দিন খুব সিরিয়াস অবস্থা হতে শুরু করে। উপায় না পেয়ে ডাক্তারের কাছে গেলাম। দীপ্তির চেম্বারে গিয়ে চেক আপ করাই। রিপোর্ট হাতে পেয়ে জানতে পারি আমার জরায়ুতে টিউমার হয়েছে। এখনই যদি অপারেশন না করি পরে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। উপায় না পেয়ে অপারেশন করাতেই হলো। অপারেশন করার পর দীপ্তি বলে আমি কোনোদিনও হয়তো মা হতে পারবো না, কিংবা পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। জরায়ু অপারেশনের ফলে আমার মা হওয়ার ক্ষমতা 5% আছে। কথাটা শুনে কান্না পাচ্ছে খুব। একজন মেয়ের মা না হলে জীবনটাই হয়তো বৃথা। এর মাঝে দীপ্তি আমাকে বলে আমি যেন তার ভাইয়ের জীবন থেকে সরে যাই। তার মা নাকি নাতি নাতনির জন্য অনেক পাগল। আমি যদি বিয়ে করি তাহলে নাকি ফারহানের জীবনটা নষ্ট হয়ে যাবে। সত্যিই তো, যে মেয়ের মা হবার যোগ্যতা থাকে না সমাজে তার যে কোনো দাম নেই। আমি কখনো ফারহানের বাবা হওয়ার ইচ্ছেকে পূরণ করতে পারবো না। আমি যে এক অসম্পূর্ণ নারী। সব কিছু ভেবে ফারহানকে ছেড়ে আমি পালিয়ে চলে আসি বাসা থেকে। বান্ধবীর সাহায্যে একটা হোস্টেলে থেকে টিউশনি করে নিজের পড়ার খরচ জোগাড় করি। চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল আমার জন্য, তাই কোনো উপায় না পেয়ে ফারহানের অফিসেই চাকরি নিতে হলো। আমি অসম্পূর্ণতার জন্য ওকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি চাইনি আমার জন্য ফারহান বাবা হবার ইচ্ছে থেকে দূরে থাকুক। আমি চাইতাম ওর সব সময় ভালো থাকুক। কিন্তু আজ কি হয়ে গেল? আমি তো দীপ্তিকে কথা দিয়েছিলাম ফারহানের জীবন থেকে চলে যাব। 1 বছর ফারহানের থেকে দূরে থেকেছি, নিজেকে জীবনকে যন্ত্রণাময় করে তুলেছি, তাও আমার মতো পাপীর ছায়া পড়তে দেইনি। নিয়তি আজকে আবার আমাকে ফারহানের সামনে দাঁড় করিয়ে দিল, বানিয়ে দিল ফারহানের অর্ধাঙ্গিনী। কি জবাব দিব আমি দীপ্তিকে? আমি তো ফারহানকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না। বাকিটা সবাই জানেন। নামো গাড়ি থেকে। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না তোমার? ফারহানের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কোথায় নিয়ে এসেছেন আমাকে স্যার? বিয়ের পর মেয়েরা কোথায় যায় জানো না? আমার বাসায় নিয়ে এসেছি তোমাকে। স্যার, আমি হোস্টেলে যাব। আমি এখানে থাকবো না। প্লিজ আমাকে হোস্টেলে দিয়ে আসুন। আমি নামবো না গাড়ি থেকে। তুমি এখানে থাকবে আমার সাথে। আমার কথার উপর কোনো কথা বলবে না, আমি পছন্দ করি না। বলেই ফারহান আমাকে কোলে করে ভিতরে নিয়ে গেল। আর বাসায় ঢুকে রহিমা খালা বলে কাকে যেন ডাকলো। তখন একটা মহিলা আসলো। দেখে বোঝা যাচ্ছে কাজ করে তার বাসায়। জি স্যার। আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। তাকে বলে কিভাবে মুচকি হেসে চলে গেল। আর আমি বলে উঠলাম, স্যার আমাকে নামান প্লিজ, আমি বাসায় থাকবো না। চুপ, একদম চুপ। তুমি শরীয়ত মোতাবেক এবং আইন অনুযায়ী আমার বউ, তোমাকে আমার কাছেই থাকতে হবে। মাইন্ডেড? আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন, আমি মানি না এই বিয়ে। আমি ডিভোর্স দিব আপনাকে, চলে যাবো এই বাসা থেকে। কি বললে তুমি? আমাকে ডিভোর্স দেবে? আরেকবার এই কথা মুখেও যদি এনেছো
তাহলে চিপা কেড়ে দেব, আর বেশি বাড়াবাড়ি করলে পা কেটে ঘরে রেখে দিব। বলেই আমাকে একটা রুমে খাটে বসিয়ে দিল। আমি এই বাসায় থাকবো না বলে দরজার দিকে পা বাড়ালেই ফারহান আমার হাত চেপে ধরে দেয়ালের সাথে আর বলে, আমি চাই না তোমার সাথে খারাপ কিছু করতে। এটা আমার বাসা, এখানে আমার কথাই শেষ কথা। এক পাও নড়বে না এখান থেকে, বসে থাকো আমি আসা পর্যন্ত। বলেই বেরিয়ে গেল বাইরে দরজা লক করে। আর আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙে ফারহানের ডাকে। ফারিয়া, ফারিয়া উঠে পড়ো, ঘুমাই, ফ্রেশ হয়ে আসো। আমি কিছু না বলে বসে আছি, কারণ এখানে আমার কোনো জামা কাপড় নেই। কি হলো, যাও। আমার জামা নেই এখানে। তোমার পাশে দেখো অনেক শাড়ি জামা আছে, যেটা তোমার মন চায় পরে নাও। পাশে তাকিয়ে দেখি অনেকগুলো শপিং ব্যাগ। মনে হচ্ছে একটা দোকানে তুলে নিয়ে চলে এসেছে বাসায়। আমি একটা জামা নিলাম হাতে, তখনই ফারহান বলে, আজকে আমাদের বিয়ের প্রথম দিন, শাড়ি পরো। বলেই আমার হাতে একটা নীল রঙের শাড়ি দিয়ে বলে, যাও এটা পরে আসো, ডানে ওয়াশরুম আছে। আমি কিছু না বলে হাত থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হলাম। চুল থেকে পানি পড়ছে। দেখি ফারহান বসে বসে ফোন টিপছে। আমাকে দেখে তাকিয়ে আছে। আমি কাকে দেখছি? আমার নীলপরি, একদম বউ বউ লাগছে। ইচ্ছা করছে জড়িয়ে ধরে ভেজা চুলের স্মেল। ইস, পাগল হয়ে যাব মনে মনে। ফারহানের এমনভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে গালি দিতে লাগলাম। শালা লুচু মেয়ে মনে হয় জীবনেও দেখেনি, চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমি কিছু না বলে আয়নার সামনে গিয়ে চুল মুছতে লাগলাম। তখনই কেউ পেছন থেকে আমার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে ভেজা চুলের ঘ্রাণ নিচ্ছে। বুঝতে বাকি নেই এটা ফারহান। আমি সাথে সাথে তাকে সরিয়ে দিয়ে বলি, আপনি আমায় স্পর্শ করেন কোন অধিকার নিয়ে? হ্যাঁ, তুমি মনে হয় ভুলে গেছো তুমি আমার বউ, আর বউকে স্পর্শ করার অধিকার আমার আছে। আমি আপনাকে বর হিসেবে মানি না। তুমি না মানলে কি হবে, দুনিয়ার সবাই মানবে তুমি আমার বউ। বাই দ্য ওয়ে, ভেজা চুলে কিন্তু তোমাকে দারুণ লাগছে। শালা লুচু। সিসি, নিজের বরকে শালা বললে পাপ হবে বউ। আমার বই গেছে আপনাকে বর ডাকতে। হ্যাঁ, তোমার ক্ষুধা লাগেনি? লাঞ্চ করবে না? চলো। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তুমি বললে তো হবে না ক্ষুধা নেই। ওকে, আমি খাইয়ে দিচ্ছি। ওয়েট, রহিমা খালা, ও রহিমা খালা এদিকে আসো। বলেই কাজের লোককে ডাকতে লাগলো। একটু পর রহিমা খালা আসলো। জি স্যার, কিছু দরকার আসেনি? আমাদের জন্য খাবারগুলো আমার রুমে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার, এখনই দিতাছি। বলেই চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে আসলো রহিমা খালা। খাবার রেখে চলে গেল। আর ফারহান প্লেটে খাবার নিয়ে আমার কাছে এসে বলে, হা করো বউ। আমি খাবো না। হা করতে বলেছি, হা করো, কথা বলো কেন? রেগে বলল। আমি ওর রাগ দেখে ভয়ে হা করি। আর ফারহান আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু সে খাচ্ছে না। তাই জিজ্ঞেস করলাম, আপনি খাবেন না? বাহ, আমার জন্য মায়া হচ্ছে দেখছি। এক বছর যে আমার কোনো খবর ছিল না, তখন তো আমি খাচ্ছি কিনা তার খবর রাখোনি। এখন আর মায়া দেখাতে হবে না। ফারহানের কথায় খুব কষ্ট পেলাম। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। বেশি কথা বলো তুমি। তোমাকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। ফারহান আমাকে খাইয়ে নিজে খেয়ে নেয়। রাতে অফিসের কাজ শেষ করে আবার আমাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। আমি খাটে বসে বসে ভাবছি, ফারহানের মা কোথায় আর তার বোন দীপ্তি কোথায়? জিজ্ঞেস করতেও ভয় লাগছে। যদি এখানে থাকে তা দেখার কথা, কিন্তু এখন পর্যন্ত তো দেখতে পেলাম না। আচ্ছা, আমি কি জবাব দিব দীপ্তিকে আর ফারহানের মাকে? আমাকে মেনে নিবে তো? ফারহান যদি জানে আমার মা হবার ক্ষমতা নেই, তাহলে কি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? না, যেভাবেই হোক ফারহানের থেকে দূরে যেতেই হবে। এইসব ভাবছি, অন্যদিকে ফারহান বসে বসে ফোন টিপছে। আমাকে চিন্তিত দেখে বলে, কি ভাবছো ফারিয়া? ফারহানের কথায় ভয় পেয়ে বলি, মানে কই কিছু না তো। তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আপনার মা বাবা আর বোন কোথায়? দেখছি না যে। বাবা দেশের বাইরে গিয়েছে অফিসের কাজে, আর মা দীপ্তি ঘুরতে গেছে কয়েকদিনের জন্য। ও, কবে আসবে? আসবে কয়েকদিন পর। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? বলেই বালির সোফায় নিয়ে যাচ্ছি। তখনই ফারহান বলে ওঠে, দাঁড়াও, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কেন, ঘুমাতে? ঘুমাবে, ভালো কথা। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? আমি সোফায় ঘুমাবো। কেন, খাটে কি সমস্যা, নাকি জায়গা হবে না খাটে? আমি আপনার সাথে থাকবো না। আমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে? তুমি ভুলে গেছো নাকি তুমি আমার বিয়ে করা বউ?
আমি আপনাকে বর মানি না। আমাকে জোর করে বিয়ে করেছেন আপনি। আমি আমার ভালোবাসাকে বিয়ে করেছি, তুমি আমার বউ এখন। আমি আপনার ভালোবাসা 1 বছর আগে ছিলাম, এখন আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনার প্রাক্তন, আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে। তোমার কাছে আমি প্রাক্তন ছিলাম, কিন্তু আমার কাছে তুমি আমার ভালোবাসা ছিলে। কখনোই তোমাকে প্রাক্তন ভাবিনি, আর আজ থেকে তুমি আমার বউ, এটা মাথায় রাখবে। কিছু দরকার হলে রহিমা খালাকে বলবে এনে দিতে। ঘরের বাইরে যাবে না, এখন খাটে এসে ঘুমাও। আমি থাকবো না আপনার সাথে, আমি সোফায় ঘুমাবো আর আমাদের ডিভোর্স পেপার তৈরি করুন, আমি চলে যাব। ডিভোর্সের কথা শুনে ফারহান আমাকে টেনে তার সাথে মিশিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয় আর জোরে একটা বাইট কামড় বসিয়ে দেয়। আমি ব্যথায় কোকিয়ে উঠি, আমার চোখের কোণে পানি জমে যায়। ফারহান আমাকে ছেড়ে দেয়, ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বেরিয়ে গেছে। আর কখনো ডিভোর্সের কথা মুখে আনলে এর চেয়েও খারাপ হবে। বলেই আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, আর আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে দেখি আমি অচেনা একটা ঘরে শুয়ে আছি। আমি উঠে বসে কোথায় আছি বোঝার চেষ্টা করছি। এর মধ্যে ফারহান কফি নিয়ে রুমে আসলো। ওকে দেখে সব মনে পড়ল, আর আমি রাগে দেখেও না দেখার ভান করে অন্য পাশ ফিরে বসে আছি। ফারহান কফি রেখে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং সোনা বউ। কিসের বউ? কার বউ? হ্যাঁ, আমি কারো বউ না, আর আপনি আমাকে যখন তখন এভাবে জড়িয়ে ধরবেন না। নিজের বউকে না জড়িয়ে ধরলে কাকে ধরবো? আচ্ছা যাই হোক, ফ্রেশ হয়ে আসো, যাও একসাথে কফি খাবো। তাড়াতাড়ি আমার অফিস যেতে হবে। আমিও যাব অফিসে। ফারহান কিছু একটা ভেবে বলল, ওকে। আর একটা কথা, মিরাজ শেখ আসবে, ওনার সাথে দূরে থাকবে। আর সেদিনে থাপ্পড় মারার জন্য আমি সরি বউ, জানি দোষ তোমার ছিল না। তখন নিশু আর মিরাজ শেখের কথা শুনে রাগ হয়েছে খুব, কিন্তু পরে তিশা আমাকে সব বলেছে। সত্যি আমি সরি। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম, আর ফারহান আমাকে কফি হাতে দিল। আমি এই কফিতে একটা চুমুক দিয়ে রেখে বললাম, ভালো হয়েছে, রেডি হয়ে আসুন। ফারহান রেডি হলো, আমিও রেডি হলাম। ফারহান এসে বলে, আমি রেডি, চলো। আমি আপনার সাথে যাব না, আমি রিক্সা করে চলে যাব, আপনি চলে যান। আমার সাথে যাবে না মানে? রিক্সায় কেন যাবে? আপনার সাথে গেলে তো সবাই খারাপ ভাববে। কে খারাপ ভাবে? তুমি আমার বউ, কে কি ভাবলো তাতে আমার কি? আমার সাথে যেতে হবে, এটাই শেষ কথা। ফারহানের জোড়াজড়িতে তার সাথে একসাথে গাড়িতে গেলাম। অফিসে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ফারহানের সাথে আমাকে দেখে, ফারহানকে দেখে সবাই দাঁড়িয়ে গুড মর্নিং বলল। তখনই নিশু এসে হাই ফারহান, গুড মর্নিং বলে হাক করতে নিলে আমি সামনে চলে আসি, আর নিশু আমার সাথে হাক করে। আমাকে দেখে রেগে বলে ওঠে, আমি তোমার সাথে হাগ করতে চাইছি নাকি? একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? তুমি চুপ করো। আর ফারহান, ও তোমার সাথে কেন? নিশু। আর কিছু বলার আগে আমি বলি, আসলে আসার সময় গাড়ি পাচ্ছিলাম না, তো তাই স্যারকে আসতে দেখে রিকোয়েস্ট করলাম যেন আমাকে একটু নিয়ে আসে। ওহ, তোমাদের মতো মেয়েরা তো স্মার্ট ছেলে দেখলে আরো কত কিছুর বাহানা দেয়। নিশু, ঠিকভাবে কথা বলো। এর মধ্যে কফিল এসে বলল, স্যার আজকে তো মিটিং আছে, একটু পরেই সবাই আসবে, আর আমি ফাইলগুলো সব ঠিক করেছি, কাইন্ডলি দেখবেন, চলুন। ওকে চলো। মিস ফারিয়া, আপনি আসুন আমার কেবিনে। জি স্যার, আসছি বলেই ফারহানের কেবিনে গেলাম। কফিলের ফাইলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে ফারহান, আর আমি ফারহানের দিকে তাকিয়ে আছি। অন্যরকম একটা টান অনুভব হয়, ফারহানের প্রতি খুব মায়া কাজ করে। কিন্তু আমাকে মায়ায় জড়িয়ে গেলে হবে না, সবার কপালে যে সুখ বেশি দিন থাকে না, হয়তো আমিও তাদের মধ্যে একজন। এসব ভাবছি, এর মধ্যেই ফারহানের ডাক পড়ল। মিস ফারিয়া। তখন ভাবনার জগতে আমি। মিস ফারিয়া, এদিকে আসুন। ফাইলের দিকে তাকিয়ে আমি কিছু না বলায় ফারহান এবার একটু জোরেই ডাকলো। মিস ফারিয়া, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করছেন? জোরে তার ডাকে অপ্রস্তুত হয়ে আমি বললাম, জি জি স্যার, বলুন। এদিকে আসুন, আমার পাশে এসে বসুন। কেন স্যার? প্রজেক্টের কাজ সম্পর্কে বুঝিয়ে দেব, কিভাবে কি করতে হবে। আমি ভয়ে ভয়ে ফারহানের পাশে গিয়ে বসলাম। একটা জিনিস বারবার জিজ্ঞেস করেছি, একটুও রাগ দেখানি, বরং সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর মিরাজ শেখ সহ সব ম্যানেজাররা আসলো ডিল ফাইনাল করতে। ফারিয়া খুব সুন্দর করে উপস্থাপনা করলো। সবচেয়ে সুন্দর প্রজেক্ট ও ভালো উপস্থাপনার জন্য ফারহানের কোম্পানির সাথে ডিলটা ফাইনাল হলো। ফারহান অনেক খুশি ডিলটা হাতে পেয়ে। কালকের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে,
আমাকে বেশ কয়েকবার ধন্যবাদ জানালো। দুপুরে একসাথে লাঞ্চ করলো আমার সাথে। আমি না বলার পরও জোর করলো। সন্ধ্যায় অফিস ছুটির পর অফিস থেকে বের হয়ে আমি হোস্টেলের উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ আমার হাত ধরে ফেলে। ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখি ফারহান হাত ধরে দাঁড়িয়ে আছে। স্যার স্যার আপনি? কেন, অন্য কাকে আশা করেছিলে বুঝি? না স্যার, কিছু বলবেন? কোথায় যাচ্ছ? কেন স্যার, হোস্টেলে যাচ্ছি। তুমি আমার বউ, আমি চাই না আমার বউ হোস্টেলে থাকুক। তাছাড়া আমার একটা বাড়ি আছে, এমন তো নয় যে আমি আমার বউকে বাড়িতে জায়গা দিতে পারবো না। দেখুন স্যার, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি যাব না আপনার সাথে। বলে চলে যেতে নিলে ফারহান বলে, তুমি আমার সাথেই যাবে। আমার হাত ধরে টেনে গাড়িতে তুলে ফেলে। ফারহানের জেদের কাছে হার মেনে তার বাড়িতেই আসতে হলো। আমি বাসায় গিয়ে চুপ করে বসে আছি। আমাকে এইভাবে বসে থাকতে দেখে ফারহান বলে, মহারানীর কি হয়েছে, এভাবে বসে আছে কেন? আমি কিছু না বলায় ফারহান আবারও বলে, কি হলো, ফ্রেশ হবে না মহারানী? মন খারাপ করে বসে থাকলে কিন্তু পেঁচার মতো দেখায়। আমি রাগী চোখে ফারহানের দিকে তাকালাম। তা দেখে ফারহান বলে, এভাবে পেঁচার মতো তাকালে ভয় লাগে, যান ফ্রেশ হয়ে আসুন। আমি ফ্রেশ হব না। আর আমাকে পেঁচার মতো লাগলে তোর কি? হ্যাঁ, তোকে আমি বলেছি আমার দিকে তাকাতে। ফারহানের কলার ধরে, ইস, কতদিন পর তুমি আমাকে তুই করে কথা বললে। তবে যাই হোক, আমার বউয়ের দিকে তো আমি তাকাবো, তাই না? বলেই আমাকে কোলে তুলে নিল। এই কি করছেন কি? হ্যাঁ, আমাকে কোলে থেকে নামান। না, আমার বউটা অনেক জেদ ধরেছে, সে নাকি ফ্রেশ হবে না, তাই আমি তাকে ফ্রেশ করিয়ে দেব। বলেই একটা ডেভিল স্মাইল দিল আর আমাকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। স্যার স্যার আমি ফ্রেশ হব, প্লিজ আমাকে নিচে নামিয়ে দিন, নামিয়ে দিন। না, আমি ফ্রেশ করে দেব। তুমি আগে আমার কথা শুনোনি কেন? স্যার আমি আপনার কথা শুনবো, প্লিজ আমি নিজেই ফ্রেশ হব। ওকে, তবে একটা শর্ত আছে, তুমি শর্ত মানলে আমি নামিয়ে দিব। কি শর্ত? আমি শুনবো স্যার। সত্যি শুনবে? স্যার প্লিজ নামিয়ে দিন। ওকে বলছি। বলেই আমাকে কোল থেকে নামিয়ে দিল। স্যার কি কি শর্ত? আমাকে একটা চুমু দাও। বলেই আমাকে কাছে টেনে নিল। ওকে, চোখ বন্ধ করুন। ওকে করলাম। বলেই চোখ বন্ধ করে ফেললো। সেই সুযোগে আমি তাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভিতরে দরজা লক করে দিলাম আর ভিতরে গিয়ে জোরে জোরে হাসতে লাগলাম। ফারহান বলে উঠল, আমাকে বোকা বানানো, তাই না? সব সুদে আসলে বুঝে নেব পরে। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ফারহান দেখি ফোনে কথা বলছে কার সাথে। আমাকে দেখে কলটা কেটে দিল। আমি আর কিছু বলিনি। রাতে ডিনার শেষ করলাম। আজকেও সোফাতে ঘুমাতে চাইলে ফারহানের কথায় বাধ্য হয়ে বিছানায় ঘুমাতে আসলাম। আর বারবার নিষেধ করার পরেও ফারহান আমাকে তার বুকে নিয়েই ঘুমালো। সকালে দুজন নাস্তা করে রেডি হয়ে অফিসে গেলাম। আমি তিশাকে আমাদের ব্যাপারে সব বললাম। তখনই ফারহান আমাকে তার কেবিনে ডাকলো। আমি গিয়ে দেখি নিশু ফারহানের হাত ধরে বসে আছে। ফারহানকে কি যেন দেখাচ্ছে তার ফোনে। তা দেখে আমার খুব রাগ হলো। ইচ্ছে করছে এই নিশু পেত্তি চুলগুলো সব ছিঁড়ে ফেলি। আমি বললাম, আসবো স্যার? মিস ফারিয়া আসো। স্যার কেন ডেকেছিলেন? কোনো কাজ আছে? নিশু তুমি এখন যাও। ওকে ফারহান। বলেই চলে গেল। বলুন স্যার। তোমাকে নিয়ে একটু শপিং এ যাবো এখন, আর আমি বাকি সব কাজ কপিলকে বুঝিয়ে দিয়েছি। স্যার আমার ভালো লাগছে না, আপনি বরং নিশুকে নিয়ে যান। নিশুকে কেন নিয়ে যাব? নিশু আমার বউ না, আমার বউ তুমি। স্যার এটা আপনার অফিস আর এখানে আমি আপনার কর্মচারী। অফিস হোক আর বাসা, তুমি আমার বউ, আমি যা বলবো তাই হবে। প্লিজ স্যার আমি যাব না, আপনি বরং নিশুকে নিয়ে যান, সে অনেক খুশি হবে। চুপচাপ আমার সাথে আসো, বেশি কথা বললে কোলে করে সবার সামনে থেকে নিয়ে যাব। আপনি যান, আমি আসছি। ফারহান চলে গেল। সে যাওয়ার পর আমিও গেলাম। শপিং মলে গিয়ে আমাকে কিছু জুয়েলারি কিনে দিল, কিছু শাড়ি কিনে দিল। শপিং করে বের হবার সময় ফারহান বলে উঠল, কিরে তুই এখানে? ফারহান কাকে এই কথা বলছে দেখার জন্য পাশে ফিরতে দেখি দীপ্তি দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে, মনে হয় দীপ্তের হাজবেন্ড। আমি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। কিছু না বলে চলে যেতে নিলেই ফারহান আমার হাত ধরে ফেলে। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? না মানে স্যার। থাক, আর কিছু বলতে হবে না। আর দীপ্তি, তাসিন, তোমরাও কি শপিং করতে এসেছো? দীপ্তি আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তাই তার হাজবেন্ড তাসিন বলে ওঠে,
ভাইয়া, দীপ্তিকে নিয়ে একটু শপিং করতে বের হলাম। আর মেয়েটাকে? আমার দিকে তাকিয়ে কথাটা বলল তাসিন। ফারহান কিছু বলার আগে আমি বলে উঠি, আমি ওনার। বাকিটা বলার আগে ফারহান বলে, ও আমার ওয়াইফ। তাসিন আমাকে ফারহানের পাশে দাঁড় করিয়ে বলল, মানে কি বলছে সব ভাইয়া? ওকে তুমি বিয়ে করেছো? কেন, আমি ওকে বিয়ে করতে পারি না নাকি ও মেয়ে নয়? ভাইয়া তুমি? আর কিছু বলল না। আরে তুমি এমন করছো কেন ভাইয়া? হয়তো মজা করছেন, তাই না? আমাকে কি তোমার মজার পাত্র মনে হয় তাসিন? কিন্তু কখন বিয়ে করলেন তাই আমরা তো শুনিনি। সবাইকে সারপ্রাইজ দিব ভেবেই তাই বলিনি। ওয়াও, কংগ্রেস। থ্যাংক ইউ তাসিন, চলো আমার বাসায়। আর দীপ্তি, তোরা কখন এলি? মা কেমন আছে? কাল এসেছি, ভালো আছে মা। চলো তাসিন। বলেই তাসিনের হাত ধরে টেনে নিয়ে গেল। আমি কিচ্ছু বলিনি ওদের কথার মাঝে। আচ্ছা চলো আমরা সবাই যাই। বলেই আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। সারা পথ আমি একটা কথাও বলিনি, চুপ করেছিলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। সারা বাড়ি সাজানো হচ্ছে। সন্ধ্যায় পার্টি অ্যারেঞ্জ করেছে ফারহান। পার্টিতে অফিসের সবাইকে ইনভাইট করেছে। খুব সুন্দর করে সারা বাড়ি সাজানো হয়েছে। সন্ধ্যায় একে একে সকল গেস্ট আসা শুরু করে। আমি রুমে একা বসে আছি, তখন ফারহান এসে বলে, কি ব্যাপার, রেডি হচ্ছে না কেন? আমি কেন রেডি হব? অনেক গেস্ট আসবে, তুমি কি এখানে বসে থাকবে নাকি? যাও রেডি হয়ে আসো। আমি কিছু না বলে রেডি হতে গেলাম। রেড কালারের একটা লং ড্রেস পরেছি, চুলগুলো ছেড়ে দেয়া। রেড কালার লিপস্টিক দিয়েছি। আমি রেডি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর ফারহান আসলো রুমে। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? বলে রুমে ঢুকে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকে দেখে তাকিয়ে আছি। পুরো প্রিন্স লাগছে দেখতে। বাহ, প্রেমে পড়ে গেলাম, তাও আবার নতুন করে। বাহ, ভাগ্য করে এমন বউ পেলাম। লাল পরি লাগছে একেবারে, ইচ্ছে করছে কোলে তুলে নিতে মনে মনে। এমন সময় তিশা আসলো। আপনার শুভ দৃষ্টি শেষ হলো নাকি? তিশার কথা শুনে আমি আর ফারহান দুজনেই লজ্জা পেলাম। ইয়ে মানে, নিশু, তুমি আর ফারিয়া নিচে আসো, আমি গেলাম। বলেই ফারহান চলে গেল। তিশা আমাকে ধাক্কা দিয়ে বলে, কি মহারানী, শুভ দৃষ্টি হচ্ছিল বুঝি দুজনের? তবে যাই বলো, আজকে কিন্তু তোমাকে একদম লাল পরি লাগছে। আমি ছেলে হলে তো তোমাকে তুলে নিয়ে যেতাম। দুজনে কথা বলতে বলতে নিচে এসেছি। নিচে এসে দেখি নিশু ফারহানের সাথে পিকচার তুলছে, তাও আবার ক্লোজ হয়ে। তা দেখে আমার প্রচন্ড রাগ ওঠে। আমি আর তিশা অন্য পাশে গিয়ে কথা বলছি। এই, তুমি ওই দিন কার সাথে ফোনে কথা বললে? আমাকে বলনি তো। কফিলের সাথে কথা বলছিলাম। আসলে কফিল আমাকে ভালোবাসে, তাই তার সাথে রিলেশন করার জন্য রিকোয়েস্ট করেছে। আরে এটা তো ভালো কথা, তুমি নিষেধ করে দিলে কেন? কফিল তো খুব ভালো ছেলে। আসলে আমার ভালো লাগে না এসব। এর মধ্যে কফিল এসে বারবার তিশার আশেপাশে ঘোরাঘুরি করছে। কফিল ভাইয়া, এদিকে এসো। মিস ফারিয়া বলুন। আপনার কাউকে দরকার নাকি? ইয়ে মানে, আমি সব জানি। যাও তিশু, তুমি কফিলের সাথে কথা বলো। তিশা যেতে চাইছিল না, আমি জোর করে পাঠিয়ে দিলাম। আমি এক পাশে দাঁড়িয়ে ফোন টিপছি। হঠাৎ করে মিরাজ শেখ এসে বলে, হাই সুইটি। হ্যালো। তোমাকে অনেক হট লাগছে, আমার সাথে যাবে আজকে? আর যা চাও তাই দিব। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার মিরাজ শেখ। আরে এত উত্তেজিত হওয়া শরীরের জন্য ভালো না। মিস ফারিয়া, চলো তো। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। আর আমি হাত ছাড়ার জন্য চেষ্টা করছি। এমন সময় ফারহান এসে মিরাজের থেকে আমাকে ছাড়িয়ে নেয়। আর আমি ফারহানের পিছনে লুকিয়ে যাই। কি হচ্ছে এইসব? মিরাজ শেখ, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ফারহান, তুমি কেন এর মধ্যে আসতে গেলে? ওকে আজকে রাতের জন্য নিয়ে যাচ্ছিলাম। বলছি যা চাইবে তাই পাবে, কিন্তু রাজি হচ্ছিল না, তাই নিয়ে যাচ্ছি। মিরাজের কথা শুনে ফারহান তাকে একটা থাপ্পড় মারে। আপনার মন মানসিকতা এত নিচু কেন? এইসব বাজারের মেয়ের জন্য আজকে তুমি আমাকে থাপ্পড় মারলে? ওকে তো আমি নিয়েই যাব। বলে আমার দিকে আসতে নিলে ফারহান মিরাজকে এলো পাথারি থাপ্পড় ঘুষি মারতেই থাকে আর বলে, ওর নামে আর একটা বাজে কথা বলবি তো তোকে আমি এখানেই শেষ করে দেব। তোর সাহস কি করে হয় ওর দিকে বাজে নজরে তাকানোর? ও আমার জান হয়, বুঝলি? এইসব বলছে আর মারছে। সবাই চেষ্টা করেও ফারহানকে থামাতে পারছে না। অনেক কষ্টে ফারহানকে থামালো সবাই। এটা তুমি ঠিক করলে না ফারহান, এর ফল ভালো হবে না কিন্তু দেখে নিও। তোকে যেন আমার চোখের সামনে না দেখি। আর একে এখান থেকে বের করে দাও কফিল।
মিরাজ শেখ চলে গেল। সবাই ভয়ে চুপ করে রইল, কেউ কিছু বলছে না। আমি একপাশে দাঁড়িয়ে আছি। এতক্ষণ যা হলো সব আমার মাথার উপর দিয়ে গেল। কি হয়ে গেল? ফারহান আমাকে নিয়ে গেল সবার সামনে আর সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি প্রথমেই দুঃখিত আপনাদের সবার আনন্দ নষ্ট করার জন্য। মেজাতিকে নিয়ে এমন বাজে মন্তব্য আমার অপছন্দ। তাছাড়া আপনারা সকলে জানেন আজকের এই পার্টি আমাদের অফিসের যে ডিলটা সম্পূর্ণ হয়েছে তাকে ঘিরে। কিন্তু আমি আপনাদের সবাইকে আজকে আরো একটা কথা জানাতে চাই। মিস ফারিয়া আমার ওয়াইফ। জানি কথাটা শুনে অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। ফারিয়া আমার বউ। এই কথা শুনে নিশুর আগে গজগজ করে চলে গেল। আর অন্যরা সবাই এই কথা শুনে সবাই করতালি দিতে লাগলো। একে একে সবাই আমাদের কংগ্রেচুলেশনস জানালো। আমাদের বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য অনেক দোয়া করলো। রাতে সবাই ডিনার করে চলে গেল। আমি ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর টপ পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আকাশের দিকে তাকিয়ে। এমন সময় ফারহান এসে আমার চুলে হাত বোলাতে লাগলো। খুব কি বেশি দরকার ছিল মিরাজ শেখকে এমন করে মারার? মিরাজ শেখের জন্য কি তোমার খুব খারাপ লাগছে নাকি? আমি তো সে কথা বলিনি। যদি যদি আপনার কোনো ক্ষতি করে দেয়? আমার কিসের ক্ষতি করবে? আর আমার কিছু হলে তো তোমার জন্য ভালো, তোমাকে মুক্তি দিয়ে দেব। বলেই ফারহান এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফারিয়া এসে কিছু না বলেই ফারহানের বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তা দেখে ফারহান মুচকি হেসে পরম আদরে ফারিয়াকে বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে দীপ্তি তার মাকে যা ইচ্ছে তা বলল ফারিয়া আর ফারহানকে নিয়ে। দেখো মা, তোমার ছেলে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তুমি এত করে বলছো যে তাকে আরো ভালো সুন্দর মেয়ে খুঁজে দেবে। কে শুনলো কার কথা? তার এক কথা, আমি বিয়ে করব না। ওই মুখপুরীকে শেষে বিয়ে করেই নিল। তাসিনের সামনে তো লজ্জা আমি মাথা উঁচু করে তাকাতেও পারছি না। কি আছে ওই মেয়ের মধ্যে মা? তোমার ছেলে তোমাকে একবার জানানোর চেষ্টা করলো না, বিয়ে করে নিল। আদর দিয়ে বাদর বানিয়েছ। এখন প্রতিবেশীদের নানান কথা শুনবে। সবাই তো তোমাকেই বলবে নেহার তোমার ছেলে তোমাকে না জেনে বিয়ে করে ফেলেছে। ছি! আর যখন বাচ্চা হবে না, তোমার বান্ধবীরা সবাই বলবে, কি রে নেহার তো নাতি নাতনি কেন হচ্ছে না? ভাবতেই কেমন লাগছে মা। ছি, কি লজ্জার বিষয়। তুমি কিছু বলছো না কেন মা? রেগে বলল দীপ্তি। এতক্ষণ পর মিসেস নেহারও মুখ খুললেন। আগে সব ব্যাপার জেনে নিতে হবে। ফারহান এমন একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। ঠান্ডা মাথায় সব ভাবতে হবে, সুযোগ বুঝে কাজ করতে হবে। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আর এখনো তো তেমন কেউ জানে না। শোন, সকালে ফারিয়া ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো ফারহানের ব্রোমোস বুকের উপর। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফারহানের প্রতি কেমন যেন মায়া কাজ করছে ফারিয়ার। মোহে ডুবে যাচ্ছে। ফারহানের ফ্যানের বাতাসে চুলগুলো উঠছে। ফারহানের আর ফারিয়া চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। এক সময় কত স্বপ্ন দেখতো ফারহানকে নিয়ে। তার একটা পরিবার হবে, বেবি হবে, সারা ঘর আনন্দে মেতে উঠবে। কিন্তু এখন এইসব ভাবতেই ফারিয়ার চোখে জল আসে। কি হবে এরপরে? কিভাবে দাঁড়াবে দীপ্তি আর তার মায়ের সামনে? ফারহানকে কিভাবে আবারও ধোকা দিবে এসব ভাবছে আর কান্না করছে। ফারিয়ার চোখে জল পড়ছে ফারহানের মুখের উপর। আর ফারহানের নাড়াচাড়া দেখে ফারিয়া ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তাড়াতাড়ি চোখে জল মুছে নেয়। ওর মধ্যে ফারহানের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ফারিয়ার ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং সোনা বউ, বলেই কপালে চুমু দিল। ফারিয়া কিছু না বলে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ফারহানের জন্য কফি নিয়ে আসলো। রুমে ঢুকে দেখে ফারহান রুমে নেই। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে ফারহান গোসল করে বের হলো। তার ছোট্ট ছোট্ট ভেজা চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ফারিয়ার ইচ্ছে করছে ফারহানের চুলগুলো আলতো করে আঁচল দিয়ে মুছে দিতে। ফারহানের ভেজা লোমশ বুকে হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে। ফারহান ফারিয়ার এমন ভাবে তাকিয়ে থাকা দেখে মুচকি হেসে বলে, সিসি এমন করে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা করছে না বুঝি? ছেলেদের লজ্জা করে তো। হায় হায়, কেমন করে তাকিয়েছে দেখো। বলেই মুখে হাত দিয়ে ডেকে ফেললো। অন্যদিকে ফারহানের এমন অবস্থা দেখে ফারিয়ার লজ্জায় নাজেহাল অবস্থা। কফি রেখে তাড়াতাড়ি বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। ফারিয়ার এমন করে চলে যাওয়া দেখে ফারহান হো হো করে জোরে হেসে দেয়। ফারহান কফি হাতে নিয়ে বেলকনিতে গিয়ে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ালো।
ফারহানকে দেখে ফারিয়া লজ্জায় মাথা নিচু করে চলে আসতে নিলেই ফারহান এক হাতে দিয়ে ঝরিয়ে ধরে। পালাচ্ছে কেন শোনাবো? বরকে একা ফেলে কোথায় পালানো হচ্ছে? ফারিয়ার কাঁধে পরম আবেশে নাক ঘষে কথাটি বলল। পালাবো কেন? চোখ বন্ধ করে কথাটি বলল। তাহলে এখানেই থাকো বলেই কফিতে চুমুক দিল ফারহান। বাহ, অসাধারণ হয়েছে। এখন থেকে রোজ সকালে আমার জন্য কফি বানিয়ে দিবে। আমি সকালে শুরুটা তোমার হাতের কফি দিয়ে শুরু করতে চাই, মাই লাভলি কুইন। আমি পারবো না আপনার জন্য কফি বানাতে। হ্যাঁ, তুমি না বানিয়ে দিলে আর কি করার, নিশুকে কফি বানানোর দায়িত্ব দিব। কথাটি বলার সাথে সাথে ফারিয়া রাগী চোখে ফারহানের দিকে তাকালো। তা দেখে ফারহান মুচকি হাসি দিল আর বলে, আচ্ছা আমি অফিস যাব, রেডি হতে হবে।